সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় বিএনপি সরকারের চ্যালেঞ্জ। বিএনপি সরকারের চ্যালেঞ্জ। আমরা জানি একদিন আগে বর্তমান সরকারের শপথ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন, সচিবালয়ের সচিবদের সাথে মিটিং করেছেন, ক্যাবিনেট বৈঠক হয়েছে, জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। নতুন সরকারের কাছে জাতির প্রত্যাশা কী, নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ কী, নানা বিষয়ে আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সোহরাব হাসান, সম্পাদক চর্চা.com। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সাথে আরও আছেন অ্যাডভোকেট মিতি সঞ্জানা, সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে যে কথা বলছিলাম, বিএনপি সরকারের চ্যালেঞ্জ। একটা সরকার এসেছে একটা জটিল পরিস্থিতিতে, সেই সরকারের জন্য চ্যালেঞ্জ কী মনে করছেন? মিতি সঞ্জানা, আপনাকে দিয়ে শুরু করি। সরকারের জন্য আমার কাছে মনে হয় খুবই চ্যালেঞ্জিং একটি বিষয়, কারণ এবারের যে নির্বাচনটি হয়েছে আমি বলবো যে পার্টিসিপেটরি একটি নির্বাচন, এবং এখানে নবীন প্রবীণ সহ এবং যত ভোটার অংশ নিয়েছে তার ভেতরে একটি বড় অংশ যারা প্রথমবারের মতো ভোটার হয়েছে, তরুণ ভোটার, একটি বিশাল অংশ আসলে তরুণ ভোটার। নারী ভোটারের সংখ্যাও আসলে তুলনামূলকভাবে বেশি, এবং সব কিছু বিচার করে আমরা যদি দেখি যে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে, তরুণদের একটি অভ্যুত্থানের মাধ্যমে আসলে বিগত সরকারের পতন হয়, তো যার ফলে আমার কাছে মনে হয় যে দীর্ঘ সময় মানে 90s পরে অনেক তরুণ যাদের জন্ম তারা আসলে বিএনপির শাসনামল তারা সেভাবে দেখার সুযোগ তাদের হয়নি, বা অনেক ছোট ছিল অনেকেই সে সময়, সেই রাজনৈতিক প্রজ্ঞা বা জ্ঞান সেই বিষয়টি তাদের মধ্যে তখনও আসলে আসেনি। তো যার ফলে আমার কাছে মনে হয় যে এই বিশাল যে একটি তরুণ সমাজ বা বিশাল তরুণ সমাজের অংশ, তাদের আসলে অনেক প্রত্যাশা, এবং যখন আমরা দেখি যে নানান ধরনের আনএমপ্লয়মেন্ট, বেকারত্বের বিভিন্ন ইস্যু, ডিজিটাল মানে মাধ্যমকে কেন্দ্র করে আমরা দেখছি যে তরুণদের নানান ধরনের আমি বলবো যে নানান বিষয়, বিভিন্ন বিষয়ে তারা জড়িয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ডিজিটাল সহিংসতার মতো বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে যাচ্ছে তরুণরা, এবং একটা ওই আনএমপ্লয়মেন্টের ফলে একটা বিশাল অংশ দেখা যায় যে তারা নানান ধরনের ফ্রাস্ট্রেশনে থাকেন। তো কাজে আমার কাছে মনে হয় যে এখানে তরুণদের পক্ষ থেকে একটা বিশাল প্রত্যাশার জায়গা আছে, এবং সেটি আমার কাছে মনে হয় যে বেশ চ্যালেঞ্জিং একটি জায়গা। এবং আরেকটি বিষয় যেটি যে একটা বিশাল অংশের নারী ভোটারদের ম্যান্ডেটে ক্ষমতায় এসেছে এই নতুন সরকার, তো সেখানেও কিন্তু আসলে আমরা এখনকার যে নারীদের যে পরিস্থিতি, আমরা যদি আসলে ওভারঅল এই বিষয়টিকে দেখি যে অনেক এখন পর্যন্ত অনেক ভালনারেবল সিচুয়েশনে নারীরা আছেন। তো কাজেই নারীদের আমার কাছে মনে হয় যে এই বিশাল অর্ধেক জনগোষ্ঠীর অর্ধেকের বেশি যে জনগোষ্ঠী, তাদের কিন্তু আসলে একটা বিশাল নারীর সরকারি অংশগ্রহণ কেমন দেখছেন? আর সরকারের অংশগ্রহণ আমার কাছে মনে হচ্ছে যে খুব অল্প দেখছি, খুবই নগণ্য মনে হয়েছে আমার কাছে এই সংখ্যাটি। মন্ত্রী পরিষদে 3 জন রয়েছেন এবং সব মিলে বোধহয় 7 জন নারী রয়েছেন। তো সংসদ সদস্য রয়েছেন। আমার কাছে মনে হয়েছে সেটির সংখ্যায় আসলে খুবই কম, কারণ আমাদের যে সমস্ত আইন রয়েছে দেশের আইন অনুযায়ী, আরপিও আইন, যেটা আসলে অনেক আগেই সেটিকে আসলে ইফেক্টিভ করা ইমপ্লিমেন্টেশন করার দরকার ছিল, যেখানে কিনা বলা হয়েছে যে সকল রাজনৈতিক দলে 33% নারীদের যে পার্টিসিপেশন সেটিকে কিন্তু ম্যান্ডেটরি করতে হবে। ধন্যবাদ আপনাকে। সোহরাব হাসান, সরকারের চ্যালেঞ্জ কি? শুরুতেই আমরা দেখেছি যে সংসদ সদস্যদের যখন শপথ হলো সে সময় সংবিধান সংস্কার পরিষদের একটা শপথ হয়েছে। শপথে বিএনপি অংশগ্রহণ নেয়নি, জামায়াতে ইসলামী এবং এনসিপি তাদের সদস্যরা শপথ করেছেন। তার মানে কি তারাই সংবিধান সংস্কার করে ফেলতে পারবেন? সেটা হয়তো পারবে না, কিন্তু একটা অচলাবস্থা তৈরি হয়েছে। অচলাবস্থা কীভাবে নিরসন হবে, এটি বিএনপিকে উদ্যোগী ভূমিকা নিতে হবে, সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে, এবং বিরোধী দলকে সহযোগিতা করতে হবে। কারণ বিরোধী দলের সহযোগিতা ছাড়া যে সমাধানই আসুক সেটি তো তারা মানবে না। এখন এর একটি আইনি দিক আছে, আরেকটি রাজনৈতিক নৈতিক দিক আছে। তাই রাজনৈতিক দিকটি হলো যে আমরা সংস্কার চাই, সংস্কারের মাত্রা হেরফের হতে পারে, বাস্তবায়নের ক্ষেত্রে অনেকগুলো সমস্যা দেখা দিতে পারে।
এটি যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে একমত হয়েছে যে আমরা সংস্কার করব, সেখানে এখন যে যে প্রক্রিয়া বাস্তবায়ন প্রক্রিয়ায় এসে এটি একটা বাধা পাবে বা অচলাবস্থা দেখা দেবে, এটা কাম্য নয়। যদিও সংবিধান প্রথম দিনে সংসদ সদস্যদের শপথ নিয়েই বিরোধটা দেখলাম। বিরোধী দল বিশেষ করে জামাত ইসলামী এবং এনসিপির সদস্যরা দুটি শপথ নিয়েছেন, অর্থাৎ তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে নিয়েছেন, একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নিয়েছেন। বিএনপির সদস্যরা একটি শপথ নিয়েছেন জাতীয় সংসদের সদস্য হিসেবে। এখন এখানে সংবিধান বিশেষজ্ঞরাও কিন্তু এ ব্যাপারে দ্বিধাবিভক্ত। কেউ বলেছেন যে দ্বিতীয় শপথ নেওয়ার সুযোগ নেই। এখানে একজন আইনজীবী আছেন, তিনি বলতে পারবেন যে, আবার কেউ বলছেন যে হ্যাঁ, দ্বিতীয় শপথ নেওয়া যেতে পারে, যেহেতু এটা সাংবিধানিক আদেশ হয়েছে, রাষ্ট্রপতি সই দিয়েছেন এবং এটি রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছে যে এটি আমরা বাস্তবায়ন করব। এখন কারিগরি দিক নিয়ে দুটো হতে পারে, একটা হচ্ছে দুই পক্ষের আইন বিশেষজ্ঞ সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান, অথবা উচ্চ আদালতে যাওয়া, সর্বোচ্চ আদালত কী বলে। এখন প্রশ্নটি এতটাই রাজনৈতিক, এতটাই সংবেদনশীল, যেখানে আদালতের কাছে সমাধান নেয়ার চেয়ে আলোচনার মাধ্যমে সমাধানটা নেওয়া প্রয়োজন বলে মনে করি। এরকম অচলাবস্থা থাকবে না। যেমন বিরোধী দল তো প্রথম দিন বলছিলেন যে যদি দ্বিতীয় শপথ না নেওয়া হয় আমরা শপথই নেব না, পরবর্তীকালে শপথ নিয়েছে প্রধানমন্ত্রী। তখনও প্রধানমন্ত্রী হয়নি, সংসদীয় দলের নেতা, তিনি বিরোধী দলের নেতা এবং আরও দুজন রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনা করেছেন, এক ধরনের শিষ্টাচার দেখিয়েছেন, সৌজন্য দেখিয়েছেন, যেটা আমাদের রাজনীতিতে প্রায় আগেও দেখিয়েছেন, যারা আমাদের রাজনীতিতে প্রায় বিরল। অনেক আগে স্থানীয় পর্যায়ে কেউ কেউ এরকম ফুলের মালা নিয়ে গিয়েছেন, কিন্তু কোনো প্রধানমন্ত্রীকে বিরোধী দলীয় নেতা সাদরে কী বলে শুভেচ্ছা জানিয়েছেন প্রথম দিনই, বা বিরোধী দলের নেতা যে আর সরকারি দলের নেতা যে বিরোধী দলের নেতাকে তার বাড়িতে যে শুভেচ্ছা জানিয়েছেন, এই নজির নেই। এই নজিরের পাশাপাশি আমরা আরেকটি নজির দেখেছি, যখন সরকারের শপথ, মন্ত্রী পরিষদের শপথ হয়েছে, সেই শপথে কিন্তু বিরোধী দলের সদস্যরা অনুপস্থিত ছিলেন। জাননি তারা একটা যুক্তিও দেখিয়েছেন যে যেহেতু সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি, তাদের মধ্যে আসলে এই জুলাই সনদে সই করা, সাংবিধানিক আদেশ, এগুলো সব কিছু আসছে অনাস্থা থেকে। বিএনপির বাইরের দলগুলো মনে করেছে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং ক্ষমতায় এসে তারা পুরানো ধারায় চলবে, তারা কোনো সংস্কার করবে না। এ কারণে তারা চেষ্টা করছে সবাই সম্মিলিতভাবে যে বিএনপির কাছ থেকে একটা অঙ্গীকার আদায় করা। বিএনপি অঙ্গীকার করেছে, বিএনপি তো বিএনপির মতো অঙ্গীকার করেছে। এখন এটাই তো কথা হচ্ছে, আবার বিএনপি বলবে যে তাহলে তো আমাদের অঙ্গীকারে আমরা জনগণের রায় পেয়েছি, সুতরাং আমরা রায় অনুযায়ী কাজ করব। ভোট তো তাদের অঙ্গীকারেই দিয়েছে, তাদের অঙ্গীকারে দিয়েছে, আবার গণভোটে হাও দিয়েছে, হা জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, সেই হায়ের পক্ষে তো বিএনপিও ভোট চেয়েছে, হায়ের পক্ষে চেয়েছে। আবার বিরোধী দলের কিন্তু অভিযোগ যে বিএনপির সবাই যদি হায়ের পক্ষ দিত তাহলে এত না ভোট হতো না। এটাও তো প্রশ্ন। অনেক জায়গায় আমরা তো দেখেছি, তো একটা গোপন ব্যাপার। হ্যাঁ, ভোট গোপন ব্যাপার, কিন্তু একটা এর পরেও যেমন ঢাকা শহরে জামাত ইসলাম কখনো জয়ী হয়নি, এবারে 15টি আসনে 7টি পেয়েছে তারা, এবং অন্যগুলো কিন্তু প্রায় কাছাকাছি বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে। জামাত ইসলামের দীর্ঘদিনই তার পরিকল্পনা নিয়েই এগিয়েছে, কীভাবে ভোটারদের মন জয় করা যায়, এবং বিএনপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব আছে, অন্তর্কোন্দল আছে, আপনার বিদ্রোহী প্রার্থী ছিল, এইসব। কিন্তু এখন সমাধানটা কি? এটা ঠিক যে যারা ক্ষমতায় থাকে তাদের দায়িত্বটা বেশি। আমি মনে করি যে বিএনপি নেতৃত্বের উচিত হবে বিরোধী দলকে আস্থায় আনা, সেটা আলোচনার মাধ্যমেই আনতে হবে। এটি জবরদস্তির বিষয় না, বা সংসদে কালকে বসে সিদ্ধান্ত নিল যে এই জুলাই সনদ সব বাতিল, সেটাও নেবেন না তারা বলছেন। তারা একটা প্রক্রিয়ার কথা বলেছেন যে আমরা যদি সংসদ অধিবেশন নাই বসতে পারি, বসার আগেই কিভাবে আমরা সংস্কার পরিষদের সদস্য হব, এই তো এটি আইনের সূক্ষ্ম বিষয়। আবার কেউ বলছেন হ্যাঁ হওয়া যায়,
মানে এখন এটা সিদ্ধান্তটা কে নেবে, আমি মনে করি তো দুই দলের আইন বিশেষজ্ঞদের নিয়ে একটা কমিটি হতে পারে, তারা দ্রুত বসে সমাধান করতে পারে। সবচেয়ে ভালো হতো যে এটি সরকারের শপথ নেওয়ার আগে হলে, তাহলে হয়তো সরকারের শপথ অনুষ্ঠানে আমরা এমন একটা শপথ অনুষ্ঠান করলাম যাতে গণতন্ত্রের যে আমাদের কেন্দ্র জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দেশি বিদেশি অনেক অতিথির সামনে, সাধারণত এই শপথ অনুষ্ঠান হয় বঙ্গভবনে, কিন্তু সেখানে বিরোধী দলের সদস্যরা গেলেন না। এখন বাইরের যারা অতিথি আসছেন তারাও তো জেনে গেলেন। আসবো আপনার কাছে ব্যারিস্টার মেহেদী সানজানা। নতুন সরকারের জন্য যখন দায়িত্ব নিচ্ছে তখনই রোজা শুরু হয়েছে। বাংলাদেশে একটা প্রবণতা আছে, রোজার সময় বাংলার দ্রব্যমূল্য বাড়ে। এমনিতে দ্রব্যমূল্য বৃদ্ধি ছিল অব্যাহত, রোজার কারণে হয়তো আরও বাড়বে। এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সরকার কি করতে পারে বা কি করবে? সরকার তো আসলে ইতিমধ্যে অবশ্য মাত্র বাণিজ্য নতুন উপদেষ্টা সরকার। বলেছেন তার কথা যে তিনি সাউন্ড বাইট নির্ভর কাজ করবেন না, তিনি কাজেই দেখাবেন। জি, এটা আসলে মাত্র নতুন সরকার জাস্ট গতকালকে ফর্ম করলো এবং আজকে একদিনও হয়নি, এখনো প্রধানমন্ত্রী তিনি অফিসও করেননি। তো এরকম একটা পরিস্থিতিতে আগামীকালকে রমজান শুরু হতে যাচ্ছে। সো রমজানের সময় এই যে দ্রব্যমূল্যের যে বৃদ্ধি, এটা নিয়ে আসলে আমি বলবো যে প্রতিটা সময় সারা জীবনই আমরা দেখে আসছি যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং এই যে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, তার ফলে তার কিন্তু চরম মূল্য দিতে হচ্ছে আসলে সাধারণ জনগণকে। এবং নানাভাবে দেখা যায়, আপনি দেখেন কিছুদিন আগেই যে এলপিজি গ্যাস নিয়ে যে ঘটনাটি ঘটলো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে এই যে মধ্যস্বত্বভোগী মাঝখানে তারা কিন্তু অনেকখানি কিন্তু এর চরম মূল্য দিতে হচ্ছে জনগণকে। এবং প্রতি সময় দেখা যায় যে রোজা অলরেডি কিন্তু অনেক দ্রব্যমূল্য বৃদ্ধির নানা ধরনের নিউজগুলো কিন্তু আমরা পাচ্ছি। তো আমি মনে করি যে এই ব্যাপারে কিন্তু আসলে ইমিডিয়েটলি একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত, কারণ এই দেশে কিন্তু অনেক জনগণ আছে তারা হয়তো রাজনীতি করেন না, কিন্তু বাজার আমাদের সবাইকেই করতে হবে, বাজারে সবাইকেই যেতে হবে। তো কাজে সাধারণ মানুষের যেমন একটা সুষ্ঠু নির্বাচন চাওয়া, গণতান্ত্রিক একটি দেশ চাওয়া, সেই সাথে সাথে সাধারণ মানুষের জীবনের সাথে এই যে দ্রব্যমূল্যের যে একটা ঊর্ধ্বগতি, সেটি কিন্তু একদম জনজীবনের সাথে জড়িয়ে আছে। একটি খেটে খাওয়া মানুষ, তার স্বপ্ন কিন্তু তিনি ক্ষমতায় আনেন, তিনি ভাবেন যে তিনি একটু ভালোভাবে খেয়ে পরে বেঁচে থাকতে পারবেন তার পরিবার নিয়ে। তিনি একটা রমজানে তার পরিবারের সকলের প্লেটে ইফতার তুলে দিতে পারবেন সঠিকভাবে। তো এই ছোট ছোট চাওয়াগুলোই তো আসলে সাধারণ মানুষের চাওয়া আমাদের। কাজে আমি মনে করি যে এখানে আসলে একেবারে খুব দ্রুত ব্যবস্থা, আজকে মোটে প্রথম দিন এই কথাগুলো বলা অনেক ইয়ে হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আসলে আমি মনে করি যে এই ব্যবসায়ী চক্র যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করা দ্রুত, সেটি কিন্তু আসলে প্রত্যাশা আমি মনে করি জনগণের। ধন্যবাদ আপনাকে। সোহরাব হাসান, আইনের শাসনের কথা তারেক রহমান নির্বাচনের আগেই বলেছেন, তার প্রধান কাজ হবে আইনের শাসন নিশ্চিত করা। আইনের শাসন নিশ্চিত করার জন্য করণীয় কি সরকারের? ধন্যবাদ। তার আগে আমি নিত্যপণ্যের দামের কথা বলি, এবং রোজা তো কালকে থেকে শুরু হচ্ছে। এখানে সরকার কিছুটা সুবিধা পাবে বলে ধারণা করি। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন নীতি পদক্ষেপ কার্যক্রমে মানুষ অতিষ্ঠ ছিল, বিশেষ করে ব্যবসায়ীরা চাচ্ছিলেন পরিবর্তনটা দ্রুত হোক। তাই তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী যখন পরিবর্তন হয়েছে, নতুন সরকার, আমার মনে হয় না ব্যবসায়ীরা সরকার বেকায়দায় পড়ুক এমন কোনো সিদ্ধান্ত নেবে, অন্তত এবারে রমজানে নেবে না। মানে এটুক সরকারকে, এটা আপনার আশা? এটি বাস্তব। আপনি রোজাকে কেন্দ্র করে কেনাকাটা করেছেন? রোজাকে কেন্দ্র করে তো এখন তো রোজা শুরু হয়নি, রোজাকে একটু পরে তো সেহরি। আচ্ছা, এটা হচ্ছে, হ্যাঁ, আপনি যদি বলেন আমার আশা, আমার প্রত্যাশা, বা আমি 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 এটা ধারণা করি। আর দ্বিতীয় যে বিষয়টা বললেন, আইনের শাসন। বাংলাদেশে এমন কোন সরকার আছে যারা বলছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করব না? আইনের শাসন সবাই প্রতিষ্ঠা করার কথা বলে, কিন্তু সেটি যাতে প্রতিষ্ঠিত না হয় সেই কাজ করার জন্য সরকারের ভেতরে বাইরে শক্তি থাকে, অপশক্তি থাকে, চক্র থাকে। এই চক্র ভাঙা হচ্ছে সরকারের দায়িত্ব। সেটি যদি ভাঙতে পারে তাহলে সত্যিই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যেটি তারেক রহমান খুব কঠোর, তার নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়েছে যে কেউ যদি বিশৃঙ্খলা করে, কেউ যদি অন্যায় করে, তাকে সরাসরি যে এই থানা পুলিশে দিতে হবে, বিচারের সোপর্দ হতে হবে। এটি তিনি যে বার্তা দিয়েছেন, এটি যদি সত্যি সত্যি সরকার বাস্তবায়ন করে, অর্থাৎ সরকার আইন প্রয়োগ হতে হবে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে।
ধনী নির্ধন নির্বিশেষে আইন যে অন্যায় করবে তার বিরুদ্ধে ব্যবস্থা। আপনি আপনি হয়তো রাস্তায় রিক্সা চালক আইন অমান্য করলো, তাকে শাস্তি দিলেন, আর যে ব্যবসায়ী কোটি কোটি টাকা কর ফাঁকি দিলেন তাকে শাস্তি দিলেন না, তাহলে কিন্তু আইনের শাসন হবে না। আইনের শাসন হচ্ছে প্রতিটি ক্ষেত্রেই অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আর এই সরকার সব ক্ষেত্রে, দ্রব্যমূল্যের ক্ষেত্রে যেমন নতুন আমরা আশা রাখতে চাই, ভরসা তার প্রতি আস্থা রাখতে চাই, আইনের শাসনের ক্ষেত্রেও বলবো যে প্রথমত হচ্ছে দল আর সরকারকে আলাদা করতে হবে। আমাদের দেশে ক্ষমতাসীন দল আর সরকার যে আলাদা, এটি কোনোভাবেই বুঝতে দেয় না। আপনি সরকারি দলের এমপি হন, সরকারি দলের একজন নেতা হন, তিনি থানা পুলিশের কাছে যে কী ভাষায় কথা বলেন, বা এমনকি সচিবালয় পর্যন্ত, ডিসি অফিস, ইউএনও অফিস তো বটেই, যে তিনি মনে করেন আমি যা বলবো সেটা শুনতে হবে তোমাকে। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পথটা বের করতে হবে। যদি এটা সরকার পারে, তাহলে কিন্তু একটা বড় প্রতিদিন এটা কে ধরা পড়ছে, কে কার কাছে যাচ্ছে, তদবির করতেই পারে, কিন্তু তদবির হচ্ছে ন্যায্য তদবির হতে হবে। আর যখন আইনের শাসন থাকে, অর্থাৎ যত স্বাভাবিক নিয়মে কাজ চলে, তখন তদবিরের প্রয়োজন হয় না আমার মনে হচ্ছে। এবং সরকার অনেক ক্ষেত্রেই বলেছে, বিগত সরকার বলেছে ডিজিটাল বাংলাদেশের পরে স্মার্ট বাংলাদেশ চলছে। এখনও আমাদের সরকারি কাজকর্ম বেশিরভাগই অ্যানালগ, বেশিরভাগই হাতে কলমে। আপনি কেন একটা জন্ম নিবন্ধন পেতে এই সিটি কর্পোরেশনে বা ইউনিয়ন পরিষদে ধর্ণা দিতে হবে, ঘুষ দিতে হবে, টাকা দিতে হবে? এর থেকে এই পদ্ধতিগত সংস্কারটা খুব জরুরি। আমরা রাষ্ট্রীয় সংস্কার করতে হবে, আমরা রাষ্ট্রীয় সংস্কার চাই, কিন্তু প্রতিদিন মানুষের ভোগান্তি দূর করার জন্য যে সংস্কার প্রয়োজন, সেটি কিন্তু আমাদের রাষ্ট্রনেতারা ভাবেন না, কারণ তাদের এটি ভোগান্তিতে পড়তে হয় না। হ্যাঁ, এটি তাদের প্রতিদিন এই সমস্যার মুখোমুখি হতে হয় না, কারণ তারা কাউকে দিয়ে এই কাজটি করান, অথবা অন্যায়ভাবেও করান। অন্যায়ভাবে করা আমরা চাই না। শিক্ষা, শিল্প, সংস্কৃতি, ধর্ম বিষয়ে আপনার কথা শুনতে চাই। এই সরকারের কাছে প্রথমে আরেকটু একটা কথা যেটা বলেন, এই যে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের আসলে মূল স্তম্ভ সেটি হচ্ছে আইনের শাসন, এবং এই আইনের শাসনটা নিয়ে আসলে আমরা বলি যে অনেকগুলো কম্পোনেন্ট আছে এটার, আসলে শুধু একটা দুটা জিনিস নিয়ে আইনের শাসন না। যে প্রথমত হচ্ছে যে সবাই আমরা একই আইনের অধীনে, বাংলাদেশের একজন নাগরিক থেকে শুরু করে রাষ্ট্রপ্রধান, তিনিও কিন্তু আমরা সকলেই একই আইনের অধীনে। পরবর্তীতে আমরা যদি বলি যে আইনের সমতার কথা, যে আইন একটি আছে, কিন্তু সেই আইনের মধ্যে আসলে সকলের জন্য প্রয়োগটি সমান, যে আমার ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী গরিব প্রতিটি নাগরিকের জন্য আইন কিন্তু সমানভাবে প্রয়োগ করা হবে। সেই সাথে সাথে আপনার আসে সেপারেশন অফ পাওয়ার, যে এই যে বিচার ব্যবস্থাকে যখন সেপারেট রাখি, জুডিশিয়ারি সিস্টেমটাকে এক্সিকিউটিভ থেকে যখন আলাদা করা হয়, আর সেপারেট তো নেই, আসলে সেপারেট নেই, কিন্তু আমরা আশা রাখি যে এটিকে আসলে এই বিচার বিভাগকে আসলে অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল সেপারেট করা হবে, কিন্তু হয়েছে কি? অন্তর্বর্তী সরকারের সময় আসলে যে ধরনের সুপারিশগুলো এসেছিল স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করার জন্য এবং সেখানে আলাদা মন্ত্রণালয় এস্টাবলিশ করার জন্য, সচিবালয় হয়েছে আলাদা, হ্যাঁ সচিবালয় আলাদা একটি করার কথা ছিল, এবং সেই সাথে সাথে কিন্তু সেখানে কিভাবে রাজনীতির থেকে মুক্ত করা যে বিচার বিভাগকে, সেই বিষয়ে কিন্তু একেবারে খুবই সুনির্দিষ্ট গাইডলাইনগুলো ছিল সেখানে। তো কিন্তু দেখা যাচ্ছে যে সেটাকে আসলে বাস্তবায়নটা জরুরি। যে সুপারিশটি রয়েছে বা যে সুপারিশগুলো ওনারা করে গেছেন, যে সংস্কারের প্রপোজালগুলো রয়েছে, সেগুলোর যদি আসলে প্রপারলি ইমপ্লিমেন্টেশন হয়, তাহলে কিন্তু আমি মনে করি যে একটি স্বাধীন বিচার বিভাগ আসলে পাওয়া সম্ভব। এবং সেই একই সাথে কিন্তু আইনের শাসনের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট সেটা হচ্ছে যে একজন নাগরিকের মৌলিক সেটাকে আসলে রক্ষা করা, এবং এটার মধ্যে তো আসলে অনেক কিছুই পড়ে। সংবিধান আমাকে যে অধিকারগুলো দিয়েছে, ধরেন আমি আর আপনি ভিন্ন মত, আপনি এক মতে বিশ্বাসী, আমি আর এক মতে বিশ্বাসী, কিন্তু যার ভিন্ন মত তার কথাটি আমি শুনতে চাই না। একই যে মত, সহমত আমি আর আপনি, সেই কথাটি শুনে আমার আসলে কোনো লাভ নেই, কারণ আমি আর আপনি
একইভাবে ভাবছি, কিন্তু যে মানুষটি ভিন্নভাবে ভাবছে তার কথাটি যদি আমি ভাবি যে ভিন্ন আদর্শের মানুষ, ভিন্ন মতের মানুষের কথা, সেটিকে যদি আমি আসলে নিজের মধ্যে সেটাকে ধারণ করতে পারি, অ্যাটলিস্ট সেটাকে শুনে সেই টলারেন্স লেভেলটা যদি আমি আমার ভেতরে আনতে পারি। সো আইনের শাসনের কথা আমরা যখন বলি, আইনের শাসনের একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে নাগরিকের মৌলিক অধিকার রক্ষা করা এবং তার যে সাংবিধানিক অধিকার রক্ষা করা, এবং তার ভেতরে কিন্তু মত প্রকাশের স্বাধীনতার থেকে শুরু করে প্রত্যেকটি ব্যাপার এখানে আসছে, এবং ভিন্ন মতের প্রতি যে আমাদের যে রেসপেক্টের ব্যাপারটা, সম্মানের জায়গাটি, সেটি ধর আমি আর আপনি আমরা একই মতাদর্শের মানুষ বা একই মতামতে বিশ্বাসী তখন সেটা আপনার ক্রিটিসিজম শুনে আমার কোনো লাভ নেই, কারণ আমি আর আপনি একইভাবে ভাবছি। কিন্তু যে মানুষটা আসলে আমার চেয়ে ভিন্নভাবে চিন্তা করছে বা ভিন্ন মতাদর্শের ধারণ করছে, তার কথাটি আমি যখন শুনবো তখন কিন্তু আমার সেই ইমপ্রুভমেন্টের জায়গাটি অনেক অনেক বেশি তৈরি হবে। কাজে কেউ আমাকে কোনো একটা সমালোচনা করা বা কোনো একটা ব্যাপারে ফিডব্যাক দেওয়া মানেই তিনি আসলে আমার এনিমি হয়ে যাচ্ছে, শত্রু, তার সাথে আমার শত্রুতা, এই ধারণাটির থেকে আসলে বেরিয়ে আসতে হবে। এবং রাজনীতি চর্চার মধ্যে কিন্তু এই বিষয়টি আসলে আরো বেশি বেশি আনতে হবে, যেটা শিষ্টাচারে পড়ে। সংস্কৃতি, ধর্ম বিষয়ে জানতে চেয়েছিলাম। শিল্প সংস্কৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, এবং আমি মনে করি আমাদের যে পুরো শিকড়টা, সমস্ত কিছুর আমাদের যে মূল্যবোধের জায়গাটি, সেটার আসলে সেই জায়গাটি আসলে আমরা বলবো যে তৈরি হয় আসলে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে, ধর্ম চর্চার মাধ্যমে, শিল্পের চর্চার মাধ্যমে। তো কাজে আমি মনে করছি যে যেহেতু একটা বিশাল ইউথ যারা, তারা আসলে আমাদের এবার নতুন করে ভোটার, এবং আমরা দেখছি যে তারা আস্তে আস্তে রাজনৈতিক সচেতন হচ্ছে। আবারও এখানেও বলতে হয় যে সাংস্কৃতিক চর্চা যে সেটারও কিন্তু একটা ডিফারেন্ট শেপে এক একজনের কাছে এক একটা জিনিস আসলে সংস্কৃতির কিছু আছে অফকোর্স যেগুলো আমাদের সবার ধর্মবর্ণ নির্বিশেষে, কিন্তু তারপরেও কিন্তু প্রত্যেকটি ধর্মের যে আলাদা তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক কিছু রিচুয়াল আছে, সেখানেও কিন্তু সেই সম্মানের জায়গাটা আমরা দেখা যাচ্ছে যে দিনকে দিন সেটাকে আমরা হারিয়ে ফেলছি, যে শুধুমাত্র আমি যেই ধর্মে বিশ্বাসী সেটাই আমার কাছে প্রধানতম, কিন্তু অন্যের প্রতি যে রেসপেক্ট, একই সাথে যে সহাবস্থান, অন্য কালচারের প্রতি যে রেসপেক্ট রেখে আমরা একসাথে থাকতে পারি, এই মানবিক চর্চাটা আমার কাছে মনে হয় যে খুব ভীষণভাবে জরুরি। ধন্যবাদ আপনাকে। চর্চা সম্পাদক, আমাদের এই চর্চাগুলো, চর্চা তো মানে অনুশীলন, জি, মানবিক মর্যাদাটা প্রতিটি নাগরিকের, সেটি রক্ষাই হতে পারে গণতান্ত্রিক আধুনিক একটা রাষ্ট্রের রক্ষা কবচ। আমরা সেটা করতে চাই কিনা, আমরা আমাদের অধিকার চাই, কিন্তু আমাদের সঙ্গে যে নেই, আমার সঙ্গে যে নেই, তার অধিকার খর্ব করতে সচেষ্ট থাকি সবসময়। আর এ কারণেই যেটি সঞ্জনা বলছেন যে আপনি অন্যের দ্বিমত যিনি করেন, তার মতটা শোনার মানসিকতা, শোনার ঔদার্য আমার থাকতে হবে। কিন্তু আমাদের সমাজে কিন্তু এটি নেই। এটি রাজনৈতিক ক্ষেত্রে যেমন, ধর্মীয় ক্ষেত্রে নেই, সাংস্কৃতিক ক্ষেত্রেও নেই। যেমন কেউ গান পছন্দ করে না, নাও করতে পারে, কিন্তু কেউ গান গাইলে, যেমন বাউল গান, যেমন জারি গান, যেমন পালা গান, এটা অনেকে পছন্দ না করতে পারে। যার পছন্দ হবে না তিনি শুনবেন না, কিন্তু তিনি চাপিয়ে দেবেন যে এটা গাওয়া যাবে না। তিনি বলবেন যে এটি করা যাবে, এটি করা যাবে না। এটি কে ঠিক করবে? এটি কিন্তু রাষ্ট্রও ঠিক করতে পারে না, কারণ আমি নাগরিক হিসাবে আমার অধিকার, আমার মৌলিক অধিকারের পরিপন্থী এটি, আমাকে এটি বন্ধ করা। সুতরাং রাষ্ট্রকে অনেক উদার হতে হয়। আমরা একটা উদার রাষ্ট্র করতে পারিনি। আমরা রাজনীতি নিয়ে করি, এক দলের জায়গায় আরেক দল আসলো, অন্তর্বর্তীর জায়গায় তত্ত্বাবধায়ক আসলো, তত্ত্বাবধায়কের জায়গায় জরুরি। এই সরকারকে তো ফরহাদ মাহমুদ বলছেন যে এটা হলো উপদেষ্টা সরকার। উপদেষ্টা সরকার নাই এখন, গণতান্ত্রিক সরকার, এখন নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারেরও আবার আছে। এই যে এখন যেমন ধরেন এই সরকারকে 50% মানুষ ভোট দিয়েছে, এই দলকে, বিএনপিকে, আর 30% মানুষ ভোট দিয়েছে জামাত ইসলামী এবং 3% এনসিপি বা অন্যান্যদের। তাহলে 50 বা 51% যদি হয় তো সংখ্যাগরিষ্ঠ। এর বাইরে 49% মানুষ যা বলে সেটা কি পুরো অগ্রাহ্য করা যাবে? গণতন্ত্রের নামে করা যাবে না। আইন পাশের ক্ষেত্রে বলা হতে পারে সংখ্যাগরিষ্ঠের মত করবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ দল বা প্রতিনিধিরা এমন কোনো আইন করতে পারে না যাতে এই সংখ্যালঘিষ্ঠের অধিকার খর্ব হয়। জি, তা এটি হচ্ছে বড়। এই যে আমরা বলছি যে আমরা গণতন্ত্রের আগে আমরা নিজেদেরকে তৈরি করা দরকার গণতন্ত্রের জন্য। আর এই সরকারের বড় চ্যালেঞ্জ বলবো যে বিরোধী দলকে আস্থায় নেওয়া।
বিরোধী দলকে আস্থা অর্জন করা, বাংলাদেশে এ পর্যন্ত যত সরকার আছে কেউ বিরোধী দলকে আস্থায় নিতে চায়নি, বরং কীভাবে দমন পীড়ন করে কণ্ঠ রোধ করা গেছে। আমরা আশা করি যে নতুন সরকার এসেছে, তারা নতুন বাংলাদেশের কথা বলছে, সবার আগে বাংলাদেশের কথা বলছে, তো সবার আগে হচ্ছে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা। ধন্যবাদ সোহরাব হাসান, ব্যারিস্টার মিতি সঞ্জানা, আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।